বিএনপির মহাসচিব বলছেন ৭১কে প্রচ্ছন্নভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মাথা চাড়া দিয়ে উঠছে উগ্রবাদ। প্রাপ্ত আখতারুজ্জামান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি অনুষ্ঠানে বলেছেন যে পিআর পদ্ধতি ছাড়া তারা নির্বাচন দেশে হতে দেবেন না। জামাতও বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, না হলে তারা রাজপথে নামবেন। আর এনসিপির দাবি হচ্ছে যে তারা গণপরিষদ নির্বাচন চান, গণপরিষদ নির্বাচন না দিলে তারা নির্বাচনে অংশও নেবেন না এবং নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচন হতেও দেবেন না। কি দেখছেন সামনে? ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত সমহজ ওটা প্রশ্নের উপরে। এখন দাবি কেউ করবে, এটা তো রাজনীতির ভাষা। রাজনীতি কি? সরকার দাবি করে, সব দাবি কি পূরণ হয়? আর দাবি পূরণ করতে হলে যদি নিজেদের দাবিতে যদি আমরা থাকি, তাহলে সরকার পরিবর্তন করাতে হয়। এখন আমি ধরে নিলাম যে বর্তমান সরকার এই ইসলামী ঐক্য জোটের বা জামাত ইসলামের দাবি মানলেন না এবং তারা নির্বাচনে যাবেন, তাহলে কি হবে? তাহলে কি দাঁড়াবে? তাহলে কি ওনারা নির্বাচনে যাবেন না? আর ওনারা নির্বাচনে না গিয়ে কাকে সাহায্য করছেন? ওনাকে নিজে সাহায্য করছেন না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করছেন? কাজে এটা তো একটা স্ববিরোধী বক্তব্য। আপনি পিআর পদ্ধতি চান, যে কোনো পদ্ধতি চাইতে পারেন, চাওয়ার মধ্যে আমি কোনো রকম দেখি না। পিআর পদ্ধতির অনেক ভালো আছে, খারাপ আছে, সবকিছুর ভালো মন্দ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি দাবি করেছেন, ভালো কথা, দাবিও করতে পারেন, সেটা নিয়ে আমি কোনো বাধা দিচ্ছি না। কিন্তু যদি দাবিটা পূরণ হলো না, তাহলে কি করবেন? আপনি নির্বাচনে যেতে পারবেন, মোরালি যেতে পারবেন? না হলে বলতেও আমরা চাই, তারপর নির্বাচনে যেতে চাই। কারণ নির্বাচন বিষয়টাকে তো বাধাগ্রস্ত করা যাবে না। কারণ নির্বাচনটা বাধাগ্রস্ত করা মানেই আপনি প্রকারান্তরে সরকারের দালালি করছেন। আপনি নব্য রাজাকার হিসেবে চিহ্নিত হবেন। আপনি ডক্টর ইউনূস সাহেবের দালাল বা ইউনূস সাহেবের রাজাকার হিসেবে চিহ্নিত হবেন। আমরা রাজাকার, দালাল এগুলোকে সমর্থক করে ফেলেছি। এই জন্য কথাটা বলছি, রাজাকার শব্দ ইউজ করলাম এই জন্য, এটাকে আমি সমর্থক করে ফেলেছি। কারোর প্রতি কোন সরকারের সঙ্গে থাকা মানে হলো সরকারের দালালি করা। তাহলে যারা আজকে বলছেন যে এইটা হলে নির্বাচন দিব না, যারা হলে এই দাবি করছি, যারা বলতেছে যে যারাই বলো যে এই সিস্টেম না হলে, আমার দাবি না মানলে বা আমাদের কথা না শুনলে আমরা নির্বাচন হতে দিব না, তারা প্রকান্তরে কাকে সাহায্য করছে? যদি আমি ধরে নিই যে এই দাবিতে তারা অনড় থাকলো, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা নির্বাচনে গেল না, তখন কি হবে? বিএনপি কি তাদেরকে ছাড়াই নির্বাচন? না, তখন তো প্রশ্ন পড়ে। না না, আমি যদি বলছি না, যদি কি, তাহলে তাদের কার্যক্রমটা উদ্দেশ্য দেখতে হবে। তোমাকে আগে তো উদ্দেশ্য বুঝতে হবে। তারা তো নির্বাচন জিততে হবে যে কোনো ভাবেই। এখন পিআর পদ্ধতিতে আয়োজন যাবে না, এই কি বলে জাতীয় ইয়া ছাড়া, কি বলে, যেটা যার যে দাবি কারো পূরণ হলো না, আমার দাবি না অপূরণ হতে পারে, যাবো না। তাহলে কি? তাহলে বলতে হবে যে এই দাবিগুলো আমাদের থাকলো, আমরা নির্বাচনে যাব। বিএনপি নির্বাচনে আসলো কি আসলো না, তো কোনো বিবেচ্য বিষয় না। বিএনপি তো বলতে পারে পিআর এই পদ্ধতিতে আমি নির্বাচনে যাব না, তখন কি করবেন আপনি? ওই সময় কি ব্যবহার দিবেন? কারণ বিএনপি তো বলে না যে আমি পিআর পদ্ধতি মেনে নিলাম। বিএনপি তো বলতে পারে আমি পিআর পদ্ধতি মানি না, তাহলে আমি নির্বাচনে যাব না। তাহলে কি বিএনপি ছাড়া নির্বাচন করতে পারবেন? হবে? আমাদের কথা হলো, বাংলাদেশে আমাদের সামনে, জনগণের সামনে, বর্তমানে সারা দেশের সামনে ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া আমাদের কোনো দেশপ্রেমী বিকল্প নাই। জাতির প্রতি দায়িত্বশীল কোনো বিকল্প আমাদের সামনে নাই। আমরা রাজনৈতিক স্বার্থ হতে পারি, ব্যক্তি স্বার্থ হতে পারি, দলীয় স্বার্থ হতে পারি, কিন্তু সবগুলি হবে কায়েমি স্বার্থবাদী। সেখানে দেশ এবং জনগণের স্বার্থ থাকবে না, দেশপ্রেমের ছিটে ফোটাও থাকবে না। কারণ বর্তমান সরকারকে রাখার একমাত্র উপায় হলো নির্বাচন হতে না দেওয়া। নির্বাচন হতে না দেওয়া হলে দুইটা জিনিস হবে বা তিনটা জিনিস হতে পারে। একটা হলো বর্তমান সরকার আরো কঠোরভাবে তাদের ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে, অথবা সেনা কু হয়ে, সামরিক বাহিনী থেকে একটা অভ্যুত্থান হয়ে এই সরকারকে পতন দিয়ে দেওয়া, অথবা বৃহত্তর রাজনৈতিক দলগুলোর মধ্যে কলহে নামিয়ে নেওয়া যাওয়া, পরস্পর বিরোধী কলহে নেমে যাবে একজন রাজনীতিবিদে, যেটাকে আলটিমেটলি একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এই তিনটা সম্ভাবনা কি দেশপ্রেমিকের লক্ষণ? এই তিনটে সম্ভাবনা কি আমার কাছে কাম্য?
কিন্তু আপনাদের কারো কাছে কাম্য? কিন্তু মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, সরকারের অবস্থান তো ক্লিয়ার না, clear না। কেন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন, নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিয়েছেন, ইসি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এই সপ্তাহে, তারপরেও সরকারের অবস্থান ক্লিয়ার না কেন? ক্লিয়ার না? আপনি তো বলছেন যদি ক্লিয়ার হয় তাহলে এই দাবিগুলো নিয়ে প্রশ্ন করছেন কেন আপনি? না, এটা তো রাজনৈতিক দলগুলোর না, দাবি। তাহলে আপনার এই টেলিভিশনের টক শোতে দাবিগুলো নিয়ে আসতেছেন কেন? আপনি কি মনে করেন সরকারের স্বার্থ বিরোধী কোনো বক্তব্য আমরা দিতে পারবো এখানে? আপনি আলোচনা করতে পারবেন? আপনার ঘাড়ে কয়টা মাথা? আমরা প্রতিদিনই তো আপনার কয়টা মাথা ঘাড়ে আছে যে আপনি সরকার বিরোধী কোনো পদক্ষেপ নিয়ে আপনি টকশো করতে পারবেন? আপনি যত টকশো করেন সবকিছু তো মধ্যে অন্তর্নিহিত অংশটা কি? হাউ টু কিপ গভর্নমেন্ট প্লিজ, গভর্নমেন্টকে কিভাবে আপনি খুশি রাখবেন। এটা কেউ আমার মতো চাফাসুলার মতো কেউ বলে, আরেকজন হয়তো খুব সুন্দর করে মধুর ভাষায় বলে। কিন্তু আপনি যদি বলেন যে এই সরকার নির্বাচন না দেওয়ার পায়তারা করছে তাই পিআর পদ্ধতি দাবি তুলছে, আপনি প্রোগ্রাম করতে পারবেন? না, এটা তো সরকার তো পিআর পদ্ধতিতে না, সরকার তো হলো এটা, শোনেন, সরকার একটা মানে সরকার একটা হলো ভাব যেটা দেখা যায় না। সরকার তো একটা চকিদার সরকার, কিন্তু তার ওই সময় যখন সে চুরকে ধরতে যায় তখন সেই সরকার বলে প্রতিবাদ হয়। আদালত সরকার বলে কোনো জিনিস তো দেখা যায় না কোথাও। কাজে আপনি যখন একটা অনুষ্ঠান করবেন বা আমাদেরকে একটা বক্তব্য দিবেন, এই বক্তব্যটা যদি সরকারের বিরুদ্ধে যায় তখনই দেখবো আমাদের মামলা খাইতে হবে, আমাদের ইনকাম ট্যাক্স ফাইল টান দিবে, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হবে, আমাদেরকে মব জাস্টিসে ভয় দেখানো হবে। কেন দেখানো হবে? যে আমরা অমুক দিন অমুক টক শোতে বা অমুক টিভি শোতে বা অমুক জায়গায় সরকারকে আমরা আক্রমণ করেছিলাম। কাজে আমি বলছি এই জন্য ভাই, আপনি কথাটা যদি বলছি, আমি কিন্তু ব্যক্তিগত বিশ্বাস করি যে সরকার 5ই আগস্ট ডক্টর ইউনূস সাহেবের ভাষণটা বা জুলাই যে ঘোষণাটা দিয়েছেন, এটা পয়েন্টের পক্ষে বিপক্ষে অনেক পয়েন্ট আছে, তারপরে আমি বলবো ওনার উদ্দেশ্যটা যে সৎ এটা উনি প্রমাণ করেছেন। জি, আমি আরেকটু শেষ করে দিই যে কথা বলছেন। দ্বিতীয়ত উনি পরবর্তী দিনেই এই দিন রাত্রে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন যে আমি ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে বলে দেবো ইলেকশনের ডেট করতে। এখানে ওনার সৎ মনোভাব দেখেছি, এবং পরের দিন উনি ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা চিঠি দিয়েছেন। কাজে এখানে আমি ওনাকে সৎ, নিষ্ঠাবান এবং জাতির জন্য নিবেদিত বলতে পারি। এবং আজকে উনি একটা ওই কলামে লিখেছেন, সেখানে উনি বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবেন এবং উনি ক্ষমতা হস্তান্তর করবেন এবং উনি পরবর্তীতে থাকবেন না। এইটা ওনার একটা গুড গেস্টার, উনি গুড করেছেন। কিন্তু আজকে যে সমস্ত রাজনৈতিক দলগুলো কথা বলতেছে, এই বক্তব্যগুলোকে নিয়ে যখন আমরা টক শোতে আসতেছি তখনই আমাদের মনে ভয় লাগতেছে, তাহলে সরকার তো তলে তলে অন্য কিছু করতেছে। কারণ শফিকুল আলমের হাত তো অনেক লম্বা, অনেক লম্বা, এত লম্বা যেটা আমাদের ডক্টর ইউনূস সাহেবের হাতে লম্বা না। তাহলে সে কিভাবে জিনিসটাকে কোন দিক দিয়ে কাকে দিয়ে কি বলাইয়া কোন সর্বনাশ লাগাই দিবার একটা যাই না। বিষয়টা আমার কাছে খুব ভয় লাগছে। একটা বিষয় পরিষ্কার করি যে আমরা 5 আগস্টের পরে প্রতিদিনই টকশো করি, অনেকেই আসেন, প্রায় অধিকাংশ সময়ই সরকারের বিরুদ্ধেই কথাগুলো যায়, কিন্তু এখন পর্যন্ত আমরা ওই ধরনের পরিস্থিতি ফেস করতে হয় নাই। সাইদ আব্দুল্লাহ, রাজনৈতিক দলগুলো দাবি করবে স্বাভাবিক, কিন্তু অনেকেই বলছেন যে এই দাবিগুলো করা হচ্ছে বেসিক্যালি রাজনীতিতে একটু এগিয়ে থাকা, এগিয়ে যাওয়া, বা নানা রকম দেনা পাওনার বিষয়গুলো থাকে, সমঝোতার বিষয়গুলো থাকে। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা যে 3 দল এনসিপি, জামায়াত এবং ইসলামী আন্দোলনের যে দাবিগুলো নিয়ে? ধন্যবাদ আপনাকে, সময় টিভির দর্শক এবং যারা আছেন, যারা শুনছেন প্রত্যেককেই। সবার আগে আমি বলবো যে এই মুহূর্তে যে কাজগুলো হচ্ছে এগুলো অ্যাবসলিউটলি নেগোশিয়েটিং টুল। অনেক ধরনের যে দাবি দেওয়া, অনেক কিছু চাওয়া, কিন্তু গোপনে গোপনে প্রত্যেকে ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে। আমি যদি দেখতাম যে যারা যারা এটা বলছে তারা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে না, এই ব্যাপারটা তো ভুল। লেটসে আমরা জামাতকে দিয়ে কথাগুলো শুরু করি। তারা বলছে পিআর ছাড়া ইলেকশনে যাবে না, কিন্তু তারা বাংলাদেশে সবচেয়ে আগে সবগুলো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। তারা কি তখন পিআর হিসেবে কি এইভাবে কি প্রার্থী ঘোষণা করা যায় আগের থেকে? এটা তো করা যায় না। এবং তারা যেভাবে প্রচারণা করছে এভাবেই তো প্রচারণাও করা যায় না। তার মানে তারা যে কাজটা করছে, এবং সেটা কিন্তু অলমোস্ট অনেক মাস আগের থেকেই, সবার আগে এই কাজটা তারা করে ফেলেছে, অফিসিয়ালি ঘোষণা করে ফেলেছে। তাহলে তো তারা যা করছে আর তারা যা বলছে দুইটার ভেতরে ফারাক আছে, নাম্বার 1। 2 নাম্বার ব্যাপার হলো, এই মুহূর্তে প্রত্যেকেই ট্রাই করছে যে কে কতটা লেভারেজ গেইন করতে পারে। এবং এই পিআর এর কথাটা বলার কারণটা হলো এই জায়গাতেই, অ্যাকচুয়ালি আমি খোলামেলাভাবে বলেই ফেলি, এইবারের ইলেকশনটা আসলে এটা একটা রানার্স আপ শিপের কম্পিটিশন হচ্ছে মূলত। কারণ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, যদি এইভাবে বলা উচিত না যে এক্স দল বা ওয়াই দল বা জেড দল জিতবেই, কিন্তু মানুষের তো একটা প্র্যাকটিক্যাল মতামত আছে। সেই মতামতের ভিত্তিতে
দেখবেন যে এটা রানার্স আপ কে হবে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং মূলত ওইটাকে টার্গেট করে কে কতটা টান দিতে পারে, যে এইটা বললে আমাকে কতটা ছাড় দিবে না ছাড় দিবে, এইটা নিয়েই মূলত খেলাটা চলছে। কারণ কি রাজনীতিতে অনেকে সামনে যা বলে আসলে তা মিন করে বলে না, এবং অ্যাকচুয়ালি দিস ইজ হ্যাপেনিং হিয়ার। 2 নম্বর কথা বলে আমি আমার নিজের মতামত দিতে পারি, অন্যদের মতামত আমি বলতে পারি না। আমার নিজের মতামত হলো ব্যক্তিগতভাবে এক্সিস্টিং যে হাউসটা আছে অর্থাৎ লোয়ার হাউস, আপার হাউস অ্যাজ অফ নাও যেহেতু নাই, ওইটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। লোয়ার হাউসে বা এক্সিস্টিং হাউসে পিআর পদ্ধতি আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। ডানে বামে কোনো কথা পরে সবার আগে বলে আমি সমর্থন করি না। ফার্স্ট পাস দ্য পোস্ট যেটা প্রচলিত আছে, এটা শুধু বাংলাদেশের মতো না, তৃতীয় বিশ্বের এই দেশ হিসাবে আমাদের সাবকন্টিনেন্টের কালচার বিবেচনা করে এটাই আপাত দৃষ্টিতে যুক্তিসঙ্গত। ফ্লজ আছে, যে কোনো সিস্টেমেরই ফ্লজ থাকে, কিন্তু সেই ফ্লজটা আদতে কোন জায়গায় কোনটা সেট করবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি কয়েকটা উদাহরণ বলি তাহলে বোঝাবে। ইতালির মতো দেশে পিআর সিস্টেমটা ওরা কিন্তু অ্যাডপ্ট করেছিল, করার পরে এই ব্যর্থতার কারণে তাদের কিন্তু আবার ব্যাক আসতে হয়েছে, হাইব্রিড মডেলে তাদের আবার যেতে হয়েছে। ইতালির মতো দেশ, ইউরোপিয়ান একটা দেশ, তারা কেন পারলো না? এবং বাংলাদেশের রাজনীতি সবসময় ঘুরে হলো অর্থনীতি দিয়ে। আমি সবসময় বলি, ধরেন যে দেশে মোটামুটি সব সুব্যবস্থা আছে, এই যে সবজির দাম বেড়ে গেছে হঠাৎ করে 2-1 দিন যাবত, যদি অনেক কিছুর দাম বেড়ে যায়, ইকোনমি যদি স্টেবল না থাকে, 2 দিন পরে দেখবেন যারা আজকে হাততালি দিচ্ছে তারাই লাফায় উঠবে যে এই সরকার পুরাপুরি খারাপ কাজ করেছে, এটা ব্যর্থ হয়ে গেছে, হ্যান ত্যান নানা কিছু। অর্থনীতিকে যদি ঠিক রাখতে হয় গভর্নমেন্টের স্টেবল হইতে হবে। আমাদের ওই লাক্সারি নাই যে সকালবেলা এক সরকার আসবে, বিকেলবেলায় আর এক সরকার আসবে, এবং আমাদের সিস্টেমটা এইভাবে চলে না। আর আরেকটা ব্যাপার হইলো, আমি বোঝানোর চেষ্টা করি, দেখেন দ্বিচারিতার জায়গাগুলো কোথায় কোথায়। একটা আলোচনা হচ্ছে না, এনসিপি যখন পিআর এর কথা বলছে, এনসিপি থেকে শুরু করে অন্যান্য কয়েকটা দল তো খুব কড়া স্ট্যান্ড নিয়েছে যে নারীদের ডিরেক্ট ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে, রাইট? যে ডিরেক্ট ভোটে না আসলে যেটা হয়, প্রতিনিধিত্বমূলক ভাবে আসলে জনগণের রিফ্লেকশনটা থাকে না, এটা তো তাদের আর্গুমেন্ট ছিল। মাই কোশ্চেন ইজ দ্যাট ওই জায়গায় তারা মনে করছে জনগণের ভোটে তাদের প্রতিনিধি সংসদে আসা উচিত, পিআরে যদি ইলেকশন হয় তাহলে তো জনগণ জানবেও না যে কাকে ভোট দিচ্ছে, লেটস সে যে পার্সেন্টেজের ভিত্তিতে। কিন্তু এখানে একটু কারেকশন হওয়া দরকার যে এনসিপি আসলে নিম্নকক্ষে পিআরের কথা বলে নাই। সামগ্রিকভাবে যখন আলাপ আলোচনাটা আসবে দেখবেন যে অনেক জায়গায় সুর অনেক জায়গায় মিলে যায়। এনসিপির কথা না, আমি সামগ্রিকভাবে একটু বলার চেষ্টা করছি। দেখবেন যে মুহূর্তে আলাপ আলোচনাটা আগাইতে থাকবে, তাহলে নারীদের ক্ষেত্রে যদি ওই ইস্যুটা আসে, আপনি বলছেন যে এটা এই কারণেই হওয়া দরকার যাতে সিলেক্টিভ প্রসিডিউরটা না থাকে, তাহলে পিআর এর ভিত্তিতে লেটস সে একটা দল 10% ভোট পাইলো, 10% ভোট মানে 10 গুণন 3, 30টা আসন। এই আসনটা তো তাহলে অ্যাবসলিউটলি পার্টি লিডারের হাতে দিয়ে দিলেন, তার মানে তার অটোক্রেটিক হওয়ার ক্ষমতাটা আরো বেড়ে গেল। আপনি একই সাথে বলছেন যে তার হাত থেকে ক্ষমতাটা কমানো দরকার, কিন্তু পিআরে চলে গেলে পার্টি হেড যিনি আছেন উনি যদি মনে করেন যে ঠিক আছে আমি এই আসন পাইলাম, এত পার্সেন্ট ভোট আমি পাইলাম, 30% ভোট পাইছি, 40% পাইলাম, 50% পাইলাম, ওই 150 জন উনি তো ওনার মন মতো বসায় দিবে। তার মানে জনগণের প্রতিনিধিত্বশীল জায়গা তারও কমে গেল। এই ব্যাপারটা আলোচনা হওয়া দরকার। একই সাথে বললাম না, যেসব দেশ ব্যর্থ হয়ে গেল এই ব্যাপারটা মাথায় রাখা জরুরি। এবং আরেকটা ব্যাপার খুবই সেন্সিটিভ একটা জায়গা, আমি বলি পিআর পদ্ধতি হবে কি না হবে, আমাদের সংবিধান সংস্কার কমিশন ছিল একটা, তার একটা মতামত দিয়েছিল, এবং তারপরে সংসদ ভবনের ওই যে কিন্তু একটা মিটিংয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আলাদা আলাদা করে ডাকা হয়েছে, তারা মতামত দিয়েছে। প্রথম যে সুপারিশমালাটা দেয়া ছিল ওই যে কি সংস্কার কমিশনে কি এই পিআর প্রপোজালকে রেখেছিল, তাদের প্রপোজিশনেই ছিল না। এবং ওই টাইমে তো প্রত্যেকটা রাজনৈতিক দল ইনক্লুডিং যে রাজনৈতিক দলগুলো এখন পিআর চায়, তারা তো ওই টাইমেও তাদেরও সুপারিশ দিয়েছে, লিখিতভাবে আর্গুমেন্ট করেছে। ওই জিনিসগুলো সামনে দেখা দরকার যে তাহলে কয়েক মাস আগে তারা ওই জায়গায় কি বলেছে, এখন কি বলছে। আর একটা ব্যাপার হলো, পিআর যদি হয়, লেটস একজন স্বতন্ত্র ইলেকশন করতে চায়, তার ভোটে দাঁড়ানোর রাইটটাকে আপনি তাহলে তো নষ্ট করে দিচ্ছেন। কারণ ইন্ডিভিজুয়ালি সে ভোটে দাঁড়াবে কিভাবে, মানে একজন মানুষ ভোটে দাঁড়াবে, তার জায়গাটাই তো আপনি নষ্ট করে ফেললেন। তাহলে এই ব্যাপারগুলো তো অ্যাড্রেস করার দরকার। এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট ব্যাপারটা হলো, বাংলাদেশের এইভাবে যদি এই কাজটা করা হয়, তাহলে ওই যে হর্স ট্রেডিং যখন বেড়ে যাবে, এক এক দিন এক এক সরকার আসবে, বা লোয়ার যে দলগুলো আছে যারা এখন অনেক লাফাচ্ছে, যদি এমন করে দেওয়া হয় যে ঠিক আছে পিআর হবে কিন্তু একটা থ্রেশহোল্ড ঠিক করে দেওয়া হবে, 10% হবে তার লোয়ার থ্রেশহোল্ড, তাহলে দেখবেন অনেক দল আবার চুপছে যাবে, বলে না কোনো থ্রেশহোল্ডের দরকার নাই। তাহলে আপনি যদি 1% ভোট পান, 1%-এর জন্য আপনি প্রতিনিধিত্ব করার জন্য একেবারে মুখায় আছেন। হোয়ারএজ আপনার জনপ্রতিনিধিত্ব বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যদিও মেম্বার অফ দ্য পার্লামেন্টের অরিজিনাল কাজ মানে বাইবুক কাজ যেটা, সেটা অনেকেই জানে না। কিন্তু আমার কথা প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে জনগণের কাছ থেকে এই প্রতিনিধিদের যে জায়গায় আরো সম্পৃক্ত হওয়ার কথা প্রেজেন্ট কনটেক্সটে,
সেই জায়গায় তাদের থেকে আরো দূরে সরায় নেওয়া হবে। এর ফলে যেটা হবে, আমাদের দেশ একটা স্টেবল সরকার আসতে পারবে না। এবং এই মডেলটাকে অনেকে বুঝতে আমরা ভুল করি। ইন্ডিয়া সবসময় আমরা বলি তারা আওয়ামী লীগকে চাইতো, আওয়ামী লীগ তো নাই, কিন্তু অপশনটা ইন্ডিয়া এখন কি চায়? তারা চায় একটা দুর্বল সরকার থাক। এবং দুর্বল সরকার যদি আসে, মানে কেউ কেউ হয়তো প্ল্যান করছে, ঠিক আছে ইলেকশন হইলেও আমরা কোনোদিন ক্ষমতায় যাইতে পারবো না, অতএব যারা ক্ষমতায় যাইতে পারে তাদেরকে দুর্বল করি, দেশের স্বার্থ গোল্লায় যাক, নিজেদের স্বার্থটা দেখি। আরেকটা ব্যাপার, আওয়ামী লীগকে ফেরানো যাবে না, অমুক তমক বহু আলাপ আলোচনা হয়, নয়া বন্দোবস্ত, অমুক বন্দোবস্ত, তমক বন্দোবস্ত। আওয়ামী লীগকে আওয়ামী লীগ নামেই শুধু ব্যাক আসতে হবে, ভিন্ন ভিন্ন নামে ব্যাক আসতে পারে না। লেটস একটা লগি লীগ, বৈঠা লীগ, অথবা লেটস জাতীয় পার্টি, অমুক দল তমুক দল। এই বিভিন্ন ফ্রন্টে যদি এমন হয় যে মানুষ বুঝতে পারে তাদের ইন্টারনাল প্রচারণা যদি থাকে ওই ব্যালটটা আমাদের ব্যালট, তাহলে তো এই পিআর হইলে যেটা হবে, ওই জায়গায় এমনভাবে ভোটের জায়গাটা চলে যাইতে পারে, আলটিমেটলি দেখা যাবে আওয়ামী লীগ নামে না, কিন্তু আওয়ামী লীগের যে 20% মতো ভোট আছে ওইটা যদি পরে আলটিমেটলি বিরোধী দল হয়ে যাবে আওয়ামী লীগ। তার মানে মনে মনে যাই বলুক না কেন, এই স্বার্থটা যে দেশের বিরুদ্ধে চলে যাবে এইটা না ভেবে শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থের জন্য এই কথাটা আসছে। অন্য কোনো নামে তো আওয়ামী লীগ ব্যাক করানোরও প্রক্রিয়া হয়ে যাইতে পারে পিআর। সো দলের ভালো হচ্ছে, দেশের ভালো যদি চাওয়া যায়, তাইলে সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় রাখলে পিআরটা এক্সিস্টিং হাউস, লোয়ার হাউসে কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কোনো কারণ না। জি, আখতারুজ্জামান, যেই প্রসঙ্গটি, দুটি বিষয় আমি প্রশ্ন করতে চাই আপনার কাছে সাইদ আব্দুল্লাহর কথার সূত্র ধরে, যে এখন যা হচ্ছে, যে দাবি দাওয়াগুলো আসছে, সেটি মূলত রানার্স আপ কে হবে সেটা নিয়েই খেলাটা চলছে, এটি একটি দিক। আর হচ্ছে যে পিআরটা যদি নিম্নকক্ষে হয়, তাহলে আওয়ামী লীগ নামে না হলেও যে কোনো উপায়ে আওয়ামী লীগকে আসলে পুনর্বাসন বা ফেরানোর একটা প্রক্রিয়া হতে পারে। ধন্যবাদ আপনাকে। আমি আবার শুরু করার আগে আমি আপনার কাছে ফিরে যাই। আপনি আমার বক্তৃতা ক্লোজ করার সময় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আপনারা এই ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েন নাই এখন পর্যন্ত। পড়েন নিতে এতে বোঝা যায় যে আপনার সরকার নেক নজরে আছেন, এতেই বোঝা যায় যে আপনার সরকার যেভাবে চাচ্ছে সেভাবে চালিয়ে যাচ্ছেন। যাই হোক, আমি সে বিতর্কে যাবো না। আপনারা অনেকেই, আমার ভাই বললেন যে আপনারা চ্যাম্পিয়ন সিলেক্ট করে ফেলেছেন, চ্যাম্পিয়ন সিলেক্ট হয়ে গেছে, এখন রানার্স আপ নিয়ে ফাইট করা হচ্ছে। এখানে তো সমস্যা আমাদের, এখানে তো মনে হচ্ছে যে আমরা এমন কিছু একটা বিভ্রান্তিকর অবস্থা তৈরি করতে চাচ্ছি যে কাউকে আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি হি ইজ চ্যাম্পিয়ন, ফলে নির্বাচনটাকে যেন সুষ্ঠুভাবে হতে না দিই। কারণ চ্যাম্পিয়নটা যদি আমার চয়েস না হয়, তাহলে চ্যাম্পিয়নকে ঠেকাও। এবং এই ধরনের বক্তব্য আমি নির্বাচন কমিশনের বক্তব্য পাচ্ছি আমরা। ওনারা বলছেন একটি কেন্দ্রে যদি গন্ডগোল হয় তো সারা বাংলাদেশে উনি নির্বাচন বানচাল করে দেবেন, স্থগিত করে দেবেন, এমন বলছেন, নেগেটিভ ভোটের প্রভিশন নিয়ে আসবেন। তার মানে একটা চ্যাম্পিয়নকে ধরে নিয়ে আমরা আগাচ্ছি, এই চ্যাম্পিয়নটাকে আসতে দেওয়া হবে না। এবং ইতিমধ্যে তারেক রহমান সাহেব পরিষ্কার করেছেন যে উনি বলেছেন যে বিএনপিকে ঠেকানোর জন্য এখন অনেক পায়তারা শুরু হয়ে গেছে, অনেক ধরনের মুভমেন্ট শুরু হয়ে গেছে। কাজে এখানে চ্যাম্পিয়ন ধরে আগালে হবে না, আগাইতে হবে নির্বাচনটাকে কি করে আমি করাবো। পিআর পদ্ধতি চাইলেও না, কল্পকথা নিয়ে গল্প করে তো লাভ নাই। কল্পকথা তো লাভ দিয়ে 20 তলা উঠে যাওয়া যায়, লাভ দিয়ে তো উপন্যাসিক সিনেমা যখন বানায় সেখানে দেখায় দিল হিরো লাভ দিয়ে 20 তলা উঠে গেল। কেউ কি প্রশ্ন করে বাস্তবসম্মত কিনা? সিনেমার দেখে তো তালিয়ে মারে, হিরো ওয়েল ডান। কল্পকথা নিয়ে গল্প করে আমাদের লাভ নাই। লেটস উই কাম টু দ্য রিয়েলিটি, বাস্তবতে আসি। এই বর্তমান রাজনৈতিক বন্দোবস্তে আগামী নির্বাচনে না যাওয়ার কোনো পথ কি কোনো রাজনৈতিক দলের আছে? আমি ব্যক্তিগত মনে করি, যদি এই রাজনৈতিক দল দেশপ্রেমিক হয়ে থাকে, কায়েমি স্বার্থবাদী না হয়ে থাকে, জনগণের পক্ষে কাজ করে থাকে, তাহলে তাদেরকে নির্বাচনে আসতে হবে। নির্বাচনে এসে তারা জয়লাভ করে পরবর্তীতে তারা যা করতে চায় তাদের সংসদ দিয়ে তারা তাই করুক, যা করতে চায়। কাজে আমাদেরকে আলোচনা করতে হবে নির্বাচনটাকে কিভাবে বাস্তবায়িত করা যায়। আমি এখানে যে কয়েকটা পয়েন্ট বলতে চাই আপনাকে। আমি মনে করি যে আগামী যে নির্বাচন আমাদের সামনে আসতেছে, এই নির্বাচনটা আমাদের সামনে কতগুলো চ্যালেঞ্জ নিয়ে আসতেছে, যে চ্যালেঞ্জগুলো আমাদের ফেস করতে হবে। এটা গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই নির্বাচন হুমকি হয়ে দাঁড়াবে যদি আমরা নির্বাচনটাকে দাঁড় করাইতে না পারি, নির্বাচনটা করাইতে না পারি। গণতন্ত্রের কন্টিনিউটি আসবে না, এখানে গণতন্ত্র এস্টাবলিশড হবে না যদি নির্বাচন না হতে পারে। এখানে আমাদের চ্যালেঞ্জগুলো হলো, আমি 5টি চ্যালেঞ্জ যদি আপনাদের সামনে বলি, 5টি চ্যালেঞ্জ তুলে ধরি, তাহলে আমি বলতে পারি রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন। একটা বলতে পারি কিভাবে বিভাজন হবে। এখন পর্যন্ত বড় দলগুলির নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত হয়নি।
অ্যাজ অন টুডে আপনি যেটা বললেন যে এখন পর্যন্ত আমরা বলি নাই সবাই যে হ্যাঁ আমরা এই টুর্নামেন্টের নাম লেখাইলাম, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবো। আপনি যে টুর্নামেন্টে কি হয় 10টা 12টা 20টা দল তো করে, তারপর ফিকচার তৈরি করেন। তা আমরা কিন্তু এখন পর্যন্ত ঐক্যমতে আসি নাই যে আমরা সবাই আমরা এরা নির্বাচনে অংশগ্রহণ করব। তারপরে বিভাজন আমাদের চলতেছে, এই বিভাজনটা আমাদেরকে আরো বাড়াবে, যার ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। 2 নম্বর, এছাড়াও 2 নম্বর নির্বাচনের বৈধতা। আমরা এখন কাউকে বলছি আসতে দেব না, কাউকে বলতে আসতে দেব না। আপনি কি মনে করেন আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আন্তর্জাতিক বৈধতা পাবেন? অ্যাবসার্ড, অসম্ভব। কেন পাবেন? অসম্ভব, পাবেন না, এটা হইতে পারে না। আপনি চাইতে পারেন আমি অমুককে চাইবো না, কিন্তু এটা অসম্ভব। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলে কোন বিদেশি পক্ষ নির্বাচনের বৈধতা নাও দিতে পারে। ভারত তো দিবেই না, এবং অনেক রাষ্ট্র দিতে পারে না। ওয়েস্টার্ন ইউরোপিয়ান ভারতের মতামতটা কেন এতটা গুরুত্বপূর্ণ হবে? ওয়েস্টার্ন ভারত একটা দেশ, দেশ তো বটেই। ভারত 2014 সাল 18 সাল 24 সালের ইলেকশনে মেনে নিয়েছে, সবার আগে পুরো দিয়েছে। দিবে না, এটা কনসিডার রাখতে হবে আপনাকে, রেখে আপনি আগাইতে হবে। সে দিবে না, আপনি ওয়েস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো নাও দিতে পারে। কারণ আপনি নির্বাচনে আমার কাছে আমি খুব ভালো লাগতো, আমি বলতে পারতাম হ্যাঁ আওয়ামী লীগ নির্বাচন করবো। যদি অল্টারনেটিভ আমার থাকতো আমি ফার্স্ট ম্যান বলতাম। অলরেডি কিন্তু জাস্ট আমি একটা জিনিস সংযুক্ত করি যে আপনি যদি অনুমতি দেন, ইন্টারন্যাশনাল একটা ফোরাম থেকে কিন্তু অলরেডি এই ব্যাপারটা যখন উঠেছিল তাদের কাছে বলা হয়েছিল যে এটা কি হবে। তারা কিন্তু লাস্টে যে স্টেটমেন্টটা দিয়েছে পার্টিসিপেটরি মিন্স মানুষ যারা আছে ভোটার তারা ফ্রি অ্যান্ড ফেয়ারলি পার্টিসিপেট করতে পারছে কিনা, নট এসেনশিয়ালি দলগুলা। এটা স্টেটমেন্টটা কিন্তু অলরেডি আছে। জাতিসংঘের প্রতিনিধি যা বলে সে জাতিসংঘের কথা না, জাতিসংঘের মহাসচিব যা বলে সে জাতিসংঘের কথা না, ব্রিটিশ প্রাইম মিনিস্টার কি বলে সেটা ব্রিটিশদের কথা না। এখানে আরো অনেক মতামত আছে, অনেক না জাস্ট আমি বললাম ওই পার্সপেক্টিভটা বললাম যে তাদেরই একটা মতামত কিন্তু আছে। হইতে পারে আমার সরকারের সঙ্গে একটা আত্মীয়তার জন্য, আমাদের স্বার্থ উদ্ধার করার জন্য হইতে পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি আপনি অ্যাকসেপ্টেবল করাবেন কি করে? আপনি আমাকে খাওয়াবেন লেবু আর আমি বলবো টক না, তা বলেন এটা কি হতে পারে? আমি এটা কেন বলছি যে এটা কথাটা বলাটা খুব কঠিন। আমি যে কথাটা বললাম যে আওয়ামী লীগ ছাড়া হবে না, এই কথাটা হয়তো একটা চ্যালেঞ্জিং মতো মনে হয়ে যাচ্ছে অ্যাজ অন টুডে। বাট আমি কি বলতেছি যে এটা ছাড়া আপনি নির্বাচনকে গ্রহণযোগ্য করাতে পারবেন না, এটা হলো বাস্তবতা। কারণ আপনি 5ই আগস্ট 2024 সন আর 28 আগস্ট 2025 এক না। আপনি যে ছবি আজকে টেলিভিশনে দেখান, আপনি অতীত দেখাচ্ছেন। আজকে টেলিভিশন দেখান না আপনার মিছিলে কটা লোক আছে, আজকে দেখেন না ঢাকা শহরে কোন দাবিতে কতজন লোক মাঠে নামছে। আপনি ওই ছবি দেখাচ্ছেন কেন? আপনি আজকের মিছিলের ছবি দেখান। এটা আমি একটা বললাম, ইউ মে ডিসএগ্রি উইথ মি, এতে আমি সেটা বলছিলাম। আমি থেকে বললাম যে এটা একটা চ্যালেঞ্জের মধ্যে দাঁড়াবে, এটা আমি চ্যালেঞ্জ হিসেবে মনে করতেছি। এটা যদি ওভারকাম করতে পারেন গুড এনাফ, ইটস ওয়েলকাম, কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি। দ্বিতীয়ত বলছি নির্বাচন কমিশনের দুর্বলতা। নির্বাচন কিন্তু এখন পর্যন্ত স্বাধীন আস্থার ঘাটতি রয়েছে। নির্বাচন কমিশন কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের দেশি বিদেশির আইসা টাকা ঢালতেছে, বলতেছে টাকা দেবো টাকা দেবো টাকা দেবো, অর্থাৎ একটা ব্রাইভিং সেন্টার হয়ে গেছে, একটা ঘুষ সেন্টার হয়ে গেছে। কারণ ওই কনসালটেন্সিরা কি আপনি প্রতিদিন দেখবেন অমুক অ্যাম্বাসেডার এসে বলছে এই টাকা দেবো ওই টাকা দেবো। আরে ভাই তুমি কি শালা ভিক্ষা করার জায়গা এটা? তারা ওখানে গিয়ে কেন বলবে আমি তোমাকে অর্থ দিব? তারা না আমার কথাটা কথা না, উন্নয়ন অংশীদার না অন্য অংশীদার। তুমি কে? তোমাকে চাইছি আমি? তোমাকে এই প্রোগ্রাম দিয়েছি? আমি বলছি তুমি কেন আমাকে দিচ্ছ? তার মানে তুমি আমাকে এলিউড করতেছো, তুমি আমাকে প্ররোচিত করতেছো একটা অপরাধে দিয়ে যাওয়ার জন্য। ইট ইজ নেগেটিভ। আমি বলছি এটা আর দুইটা চ্যালেঞ্জ, আর তিনটা চ্যালেঞ্জ আসতেছি। সরি যেন লিখে নিয়ে এত বুড়া হয়েছে তো মনে থাকুন সবকিছু, এই নোট নিয়ে আসি আর কি। মানবাধিকার লঙ্ঘন, এই যে আজকে একটু আগে হত্যার কথা বললেন, একজন সাংবাদিকের লাশ পাওয়া গেছে নদীতে। পাওয়া গেছে, তার মানে ইট ডাজন্ট স্পিক এ গুড অবস্থা বলে না। কেন কি বললাম বলে না, আপনি একটু নিরাপদ না করতে বেরিয়ে গিয়ে যে ঘরে ফিরে আসবেন। একজন এত বড় সুইসাইডাল ইস্যু হতে পারে, কারণ তার একটা নোট যেটা হোয়াটএভার হইতে পারে, কিন্তু কথাটা হচ্ছে যে আমাকে তো বুঝাইতে হবে। দুদিন পরে বললাম কেন, কাজে এখানে মানবাধিকার লঙ্ঘন, সহিংসতা, ভয় ভীতি, সংখ্যালঘুদের উপর বাদ দিয়ে দিলাম, কিন্তু আপনি তো একটা মব জাস্টিসের মতো পরিবেশ এখনো চলতেছে। এটা ট্রু। এখনো তো আপনি কথা বলতে পারছেন না। এই যে আমি এত যদি আওয়ামী লীগের কথা বলি আমি ঘরে ফিরে যেতে পারবো কিনা আমি জানি না। মব জাস্টিসের এটা, তাহলে এটা তো নির্বাচনের জন্য সঠিক না।
এখন মব যে স্থির করে দিলেন ইলেকশনের সময়, তখন কি করবেন আপনি? তারপরে আস্তে আস্তে অর্থনৈতিক চাপ, যেটা আপনি খুব সুন্দর বলেছেন, মূল্যস্ফীতি ও অসন্তোষ যা নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করবে। যদি আগামী 7 মাসে জিনিসের দাম বাড়ে, তাহলে বলে ইলেকশনটা কোন জায়গায় যাবে? এটা আপনি বলেছেন, ফোকাস্ট করেছেন যে এই জিনিসটা আসবে, এখন লেখালেখি শুরু হয়ে গেছে। আজকে আপনি আমরা নিউজে দেখিয়েছেন যে শাকসবজির দাম বেড়েছে। এই বাড়তে অব্যাহত থাকে তো মানুষের আয় কি অব্যাহত আছে? আপনি ইতিমধ্যে সরকারি কর্মচারীদের কিছু বার্তা টাতা দিচ্ছেন, বেতন বাড়াবেন, বাট বাড়াবেন কোত্থেকে? খাজনাটা দিবে কি? আপনার 5টা চ্যালেঞ্জের কথা শুনলাম, একটা 5টা বলিনি তো, একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। সরি, আমি একটু নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আমরা কি নিরাপদ? ইলেকশনে সবচেয়ে বড় যে ইঞ্জিনিয়ারিংটা করা হয় ইলেকশনটাকে প্রমাণিত করার জন্য, সেখানে প্রশাসন এবং পুলিশের দায় সবচেয়ে বেশি। আমরা কি পুলিশের কাছ থেকে নিরাপদ? বাংলাদেশ কি এখন প্রশাসনের কাছ থেকে নিরাপদ? আপনি কি জানেন প্রতিটি থানায় কিভাবে প্রশাসন মানুষকে অত্যাচার করতেছে, কিভাবে টাকা আদায় করতেছে? আপনি 5-7 জন লোকের কাছে আজকে থানা জিম্মি, তাদেরকে আপনি চাঁদাবাজ বলতেছেন, কিন্তু চাঁদাবাজটা দিয়ে কি গেইন করতেছে তারা? তারা তো চাঁদাবাজির বিনিময়ে ওসি বা ইউনোকে ব্যবহার করতেছে। চাঁদাবাজিটা তো সে টাকা চাইয়ে নিতেছে না, তোমাকে ফেসিলিটি দিব। কাজে এখানে আপনি নিরাপত্তার জন্য এখানে একটা চিন্তা করতে হবে। কাজে নিরাপত্তা কিভাবে দিবেন? এটা নিয়ে সব রাজনৈতিক দলই কনসার্ন জানিয়েছে। না, আমি বলতেছি যে জানিয়েছে, আপনি চ্যালেঞ্জের কথা বলছেন, তো এটা নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু অ্যাকশন হচ্ছে না। কাজে এই অ্যাকশন নিয়ে নির্বাচনে যদি কিভাবে হবে, আবারও বলছি আমি, এই নির্বাচনটা ব্যাহত হলে একমাত্র বেনিফিট হবেন ডক্টর ইউনূস সাহেব। কিন্তু উনি বারবার বলার চেষ্টা করছেন আমি বেনিফিট নিতে চাই না। কাজে আমাদের সবাইকে, ওনাকে যদি ভালোবাসি, ওনাকে যদি আস্থা রাখি, তাহলে আমাদের সবাইকে ওনাকে সহযোগিতা করতে হবে। জি, সাইদ আব্দুল্লাহ 5টি চ্যালেঞ্জের কথা বললেন, তার মধ্যে মূল যেটা নিয়ে আলোচনা হওয়ার করতে চাই সেটি হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে এই নির্বাচনটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে কিনা সেটি নিয়ে একটা চ্যালেঞ্জ রয়েছে। এটা নিয়ে আপনার বক্তব্য? তার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু চলে যেতে হবে কয়েকটা জায়গায়। আমি ওই কারণেই একটা জায়গায় একটু কথা বলেছিলাম, একটা পয়েন্ট তুলেছিলাম। এর আগে শেখ হাসিনা যে ইলেকশনগুলো করেছে 2014, 2018, 2024, একটাও ইলেকশন হয় নাই। ইয়েট তাকে ইলেকশনের ঠিক পরের দিন ফুল দিয়ে সবার আগে যে 2টা দেশ দেখবেন স্বাগত জানাতে গেছে, দেখবেন চীন, ভারত। এরা 2জন এমনও হয়েছে কম্পিটিশন করে যে কে আগে ফুল দিতে যাবে, এবং একটা দেশের রাষ্ট্রদূত দাঁড়ানোর আরেকজনকে আবার হল্ট করতে হয়েছে যে আপনি একটু দাঁড়ান। এই কম্পিটিশন করে ফুল দেওয়া হয়েছে। এমনকি আরেকটা জায়গায় দেখবেন যে চীন, ভারত, রাশিয়া একই সাথে স্বাগত জানানোর চেষ্টা করেছে। ইন্টারন্যাশনাল 2018 সনে কিন্তু জাতিসংঘ সবার আগে জানিয়েছিল। তার মানে ইন্টারন্যাশনালি স্বাগত জানানো হইলেও ওইটা যে ইলেকশন নাও হইতে পারে। দিস ইজ ফ্যাক্ট। মাই কোশ্চেন ইজ দ্যাট জাতিসংঘ, আপনি বলেছেন পারফেক্টলি ফাইন, জাতিসংঘ অনেক জায়গায় বিবৃতি সুলভ কাজই করে। যদি তাই না করতো, প্যালেস্টাইনে এই দুরবস্থা হইতো না। জাতিসংঘ যদি ঠিকমতো কাজ করতে পারতো, আমাদের মিয়ানমারে, আমাদের দেশের পাশে যেভাবে রোহিঙ্গাদের ওপরে গণহত্যা চলেছে, পারসিকিউশন চলেছে, এতদিনেও কোনো সমাধান হয় নাই। আমাদের ওই জাতিসংঘের মহাসচিব সাহেব এসে ইফতার করে যাবেন, সবকিছু করবেন, কিন্তু দিন শেষে এগুলা যে এক একটা আশ্বাস, এবং এই আশ্বাসে কাজ হবে না, সেটা আমরাও বুঝি। সমস্যাটা হলো যে দেখেন না জাতিসংঘের দুধ দেখা করে কি বলবেন অনেক জায়গায়। এই জন্য আমি বলছি যে আপনার হাতে যেটা সলিড আর্গুমেন্ট, যে আপনার দেশের মানুষ পার্টিসিপেটরি ইলেকশন পাচ্ছে কিনা, পার্টিসিপেটরি কোন অ্যাঙ্গেল থেকে, যারা ভোটার তাদের অ্যাঙ্গেল থেকে, যে তাদের ভোট দেওয়ার রাইটটা আছে কিনা, এই জায়গাটা যদি ঠিকমতো নিশ্চিত করা যায়, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার কারণ কি, বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে, কিভাবে খুন খারাপি হয়েছে, গুম হয়েছে, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কাজ করতে গিয়ে অনেক লেট করে ফেলেছে। সেটা হলো বিগত দিনের ইলেকশনগুলো কিভাবে রিগিং করা হয়েছে। যারা যারা দায়িত্ব ছিলেন, এটা 11 মাস পরে ওনার মনে হয়েছিল যে এটার তদন্ত করাটা জরুরি। আমি তখনও সমালোচনা করেছি, এই কাজটা হওয়া উচিত ছিল তার একদম প্রথম মাসের কাজ, অর্থাৎ 2024 সালের আগস্ট মাসের কাজ। এই কাজটার যদি একটা সুন্দর ডাটাবেস থাকতো যে কারা কারা করেছে, একটা সুন্দর কনক্লুশনে পৌঁছানো যাইতো। ইয়েট এই জায়গাতে যদি সবার ইলেকশনে পার্টিসিপেট করার মতো অবস্থাটা থাকে, আমি মনে করি না যে সংকটের কথাটা আসছে, যে আওয়ামী লীগ না থাকলে ইন্টারন্যাশনালি কেউ মেনে নিবে না, অমুক না তমুক না, এই সংকটটা হবে না। আশঙ্কার যে জায়গাটা, আশঙ্কার যে জায়গাটা না, প্রশ্নবিদ্ধ অনেক জায়গায়, যেমন আমরাও তো প্রশ্ন তুলতে পারি। আমরা যদি এখন ওই প্রশ্নটা তুলি যে এই দেশে ইলেকশন হয় নাই এতগুলার সালে,
তাহলে ইন্টারন্যাশনাল কমিউনিটির ভেতর থেকে যেসব দেশ তোমরা এটা করেছিলা, তোমরা কেন এটা করেছিলা? ইনফ্যাক্ট কোন কোন দেশ আবার একবারই অনেক কিছু বলেও ফেলতে পারে, যেমন চায়না, তার একমাত্র সম্পর্ক থাকে বিজনেস করার। কেন আমি বললাম যে সবাই এসে ভেটো দিবে, ব্যাপারটা এমন নাও হইতে পারে, কারণ চায়না তারা কিন্তু এটাও বলেছে, ওই যে বিভিন্ন তারা বলেছে তো কয়েকদিন আগে তাদের রাষ্ট্রদূত কিন্তু বলেছে যে বিরোধী দলের নেত্রী তৎকালীন টাইমে যারা ছিল তাদের কাছে অ্যাপ্রোচ করার জন্য সরকার যে নাখোশ হইতো, তারা তখন বলাটা শুরু করেছে। অর্থাৎ তাদের কাউন্টার তাদেরকে দিয়ে দেওয়া সম্ভব। দেখেন আপনারা তো ঠিকই ফুল দিয়েছেন, অমুক করেছেন, এবং আপনাদের রাষ্ট্রদূত এই স্টেটমেন্টটা দিয়েছে এখন, কারণ তারাও জানে। এবং আমাদের কাছে এখন যেটা সবচেয়ে বড় অ্যাসেট আছে, জাতিসংঘের একটা ক্রেডিবল প্রমাণটা আছে, এবং সেটা তারা অফিসিয়ালি লঞ্চ করেছে, পাবলিশ করেছে। এবং যারা যারা এটা করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার কাছে মনে হয় আওয়ামী লীগকে ব্যান করার এই যে জায়গাটা উনি তো ওন করেন না, যে করেন না, বাইরের দেশের মিডিয়াতে যখন উনি কথা বলেন তখন কিন্তু ঢাক ঢাক গুড় করে কথা বলেন, ইলেকশন কমিশন বুঝবে, অমুক বুঝবে, তমক বুঝবে। এই কাজটা না অবশ্যই অবশ্যই না অবশ্যই করবেন। জাতিসংঘের এই রিপোর্টটা কিন্তু অত্যন্ত মেলাফাইডি, অত্যন্ত মেলাফাইডি। এটা কিন্তু কোনো রেজলিউশন নিয়ে করে নাই, আলোচনা করে নাই, কিন্তু একটা স্টেটমেন্ট দিয়ে ছবি দিয়ে ওরা করেছে, বিবিসিও করেছে। মেলাফাইডি, কারণ এটার সঙ্গে বিবিসির কাজের সাথে অবশ্যই জাতিসংঘের কাজটাকে আমি একসাথে মেলাতে চাই না। বিবিসির তো সংবাদ মাধ্যম, জাতিসংঘের এটা আলাদা। এটার সঙ্গে রোহিঙ্গাদের বাণিজ্য আছে, জাতিসংঘের স্টেটমেন্টের পিছনে রোহিঙ্গা বাণিজ্যের কন্টিনিউটির একটা বিষয় আছে। সেটা বিভিন্ন অবশ্যই আপনি তো বলতেই পারেন, অবশ্যই না পারফেক্টলি ফাইন। এটা আমি আপনার উত্তরে যেটা বলছি, এই ধরনের অনেক ইস্যু থাকতেই পারে, কিন্তু আমার হাতে এখন একটা ইন্টারন্যাশনালি সার্টিফাইড ডকুমেন্ট আছে, এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা খুবই রেয়ারেস্ট কেস যে ওই দেশের সরকারের মানে সরকার ইনভাইট করে জাতিসংঘকে নিয়ে আসছে হিউম্যান রাইটসের ইনভেস্টিগেশন করার জন্য। এটা সম্ভবত ফার্স্ট অফ ইটস কাইন্ড হয়তোবা, এবং শুধুমাত্র তারা তদন্ত করে সীমাবদ্ধ থাকে। আমার আশঙ্কা যে কারণে আমি কথাটা বলেছি, এক নম্বরে আমি চ্যালেঞ্জটা বলেছি, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি ইলেকশনটা আওয়ামী লীগ ছাড়া করলাম, আই এম ভেরি কমফোর্টেবল করলাম, আপনি হেরে গেলেন, তখন আপনি যে ইস্যু নিয়ে আসবেন না যে আওয়ামী লীগ ছিল না বলেই না আজকে উনি জয়লাভ করেছেন, এই ইস্যুটা আপনি গ্যারান্টি দিতে হবে তো যে আমরা আমি বলি ব্যাপারটা ধরেন এইরকম হইল, আপনার এই আনুমানিক কথাটাই আমি ধরলাম যে আওয়ামী লীগ ইলেকশন করে নাই, না করার কারণে আমি জয়লাভ করছি, আপনি জয়লাভ করেছেন। লেটস সে আমি আর আপনি একসাথে দাঁড়াইলাম, আমি যদি হেরে যাই আমি বলবো না যে আওয়ামী লীগ আসার জন্য না আসার জন্য আমি হেরে গেছি, আমি এটা বলবো না। এই কমিটমেন্ট কি আমরা দিচ্ছি? আমরা কিন্তু আকার ইঙ্গিতে আমরা কেন অন্তর্ভুক্তিমূলক কথাটা বলতেছি, আমরা কেন বলছি না এই নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া হবে, অন্তর্ভুক্তিমূলক শব্দটা কেন ব্যবহার করতেছি? ডিপ্লোম্যাটিক টার্ম ব্যবহার করে আমি সুযোগ দিয়ে দিচ্ছি না। কালকে যারা হেরে যাবেন, মনে করো আমি বিএনপি হেরে গেলাম, হারতেই পারেন, আমি হেরে গেলাম, বিএনপি ইলেকশন হেরে গিয়ে তো আমি তো প্রথম থেকে বলছি আমি তো অন্তর্বর্তীমূলক নির্বাচন চেয়েছিলাম, আমি তো অন্তর্বর্তী নির্বাচন চাই। আচ্ছা আমি জাস্ট ওই পয়েন্টে একটু আসি, আমি কথা বুঝতে পারছি। আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাই, যদি এর সঙ্গে আর কিছু আছে বলার। না অবশ্যই আছে, যে এই যে বর্তমান যা অবস্থা, সরকার যদি জাস্ট কয়েকটা জিনিস নিশ্চিত করতে পারে যে দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে, সেটা অবশ্যই অর্কেস্ট্রেটেড কোনো ফ্যাক্ট না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ছিল তারা প্রত্যেকে এই যে ঢাক ঢাক গুড়গুড় করে পিয়ার চাই না, হ্যান ত্যান অমুক তমক এইসব আলাপ আলোচনা বাদ দিয়ে যে তারাও একটা ইলেকশনটা চায়। তারা যদি প্রত্যেকেই আসে এবং ইলেকশনটা যদি এমন হয় করার টাইমে কেউ কাউকে বাধা দিচ্ছে না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি ঠিক থাকে, দুই একটা দেশ আশেপাশে থাকবেই, তারা কোনোদিন ভালো বলবে না, ইন্ডিয়া খুঁতখুত করবেই। কারণ ইন্ডিয়ার খুঁতখুত ধরে আমাদের সবার স্ট্যান্ডার্ড যদি এইটাই হয় যে ইন্ডিয়া কি বলবে, তাহলে দিন শেষে আমি সবসময় মনে করি যে পুলিশ একজন যদি সৎ পুলিশ হয়, চোরের কাছে পুলিশকে সবসময় বকা দিবেই। আমি চাই বাংলাদেশ যদি নিজের স্ট্যান্ডার্ডে ঠিক থাকে এবং তার হাতে যদি ক্রেডিবল প্রুফ থাকে যে সবাই পার্টিসিপেটরি ইলেকশনে যাইতে চাচ্ছে, ভোট দিতে যাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না, অন্যান্য দল মোটামুটি পার্টিসিপেট করছে, এতে করে দুই একটা দল যদি শত্রুতা ভাবাপন্ন ভাবেও কোনো কথা বলে, আদতে বড় কোনো সমস্যা হবে না দেশে। ছোট করে একটি বিষয় আলোচনা করতে চাই, যে বিএনপির মহাসচিব বলেছেন যে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে, এটা হলে দেশের অস্তিত্ব থাকবে না। আখতারুজ্জামান, আপনি এরকম পরিস্থিতি দেখছেন কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে তিনি আরেকটি মন্তব্য করেছেন যে ৭১কে প্রচ্ছন্নভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে,
এই বিষয়ে আপনার কোনো মন্তব্য? এই দুটি বিষয় খুবই ভালনারেবল এবং খুব সেন্সিটিভ। মহাশয় যেটা বলেছেন এটাকে উড়িয়ে দেওয়া যায় না। তো আমি যেহেতু 5টা চ্যালেঞ্জের কথা বলেছি নির্বাচনের ব্যাপারে, এই 5টি চ্যালেঞ্জের মোকাবেলার ব্যাপারে যদি আমি একটা সলিউশন কিছু না বলি তাহলে একটা ভুল বুঝতে পারে। এই জন্য আমি বলছি, যেটা আপনি বললেন যে কেউ মানলো কেউ মানলো না, এই জন্য আমার প্রথম সুপারিশ থাকবে সব বড় রাজনৈতিক দলকে নির্বাচনের প্রক্রিয়া আনতে হবে। আমরা কারা আসলাম, এই টুর্নামেন্টে কারা আসছি, এই লিস্টিংটা করতে হবে, এই শর্ট লিস্ট করতে হবে। তারপর যারা বাইরে থাকবে তারা চিৎকার করো, যাকে বাইর করে দিব চিৎকার করো। আপনি বাইর করে দিতে পারেন, এক্সপেল করে দিতে পারেন, আপনি এক্সপেল করে দেন, বাইর করে দেন না। একে আমরা অন্তর্বর্তীমূলক নির্বাচন বলতে ওকে বুঝাই না, ইজ এক্সক্লুডেড। এটা সকল দল মিলে আমরা একটা সিদ্ধান্ত নিই। আমার হাতে সময় 2 মিনিট আছে। আচ্ছা, এই 2 মিনিট। দ্বিতীয় বলছি নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, মানবাধিকার সুরক্ষা করতে হবে, আন্তর্জাতিক পর্যবেক্ষক দিতে হবে, ইউ ইউএন কমন দিতে হবে, প্রযুক্তির ব্যবহার করতে হবে, প্রতি সেন্টারে সিসিটিভি দিতে হবে। আর ষষ্ঠ আমি যেটা বলতেছি, পুলিশ লাইট ইলেকশন করতে হবে, পুলিশকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে হবে। কোনো অবস্থাতে পুলিশকে, আমি দেখেন 7টা নির্বাচন আমি করেছি, প্রতিটা নির্বাচনে আমাদেরকে পুলিশকে আগে ম্যানেজ করতে হয়, ওসিকে ম্যানেজ করতে হয়, এসপিকে ম্যানেজ করতে হয়, টিএনওকে ম্যানেজ করতে হয় এবং ডিসিকে ম্যানেজ করতে হয়। এই ম্যানেজ যারা করতে পারছে যখন যে বছর, সে বছর জয়লাভ করতে পারছি। যখন আমাদের আরেকজন কাউন্টার ম্যানেজ করছে, সে জয়লাভ হয়েছে। কাজে নির্বাচন প্রক্রিয়া তাদেরকে বাইরে রাখতে হবে। আর নির্বাচনের দায়িত্ব দিতে হবে আমার ওই গ্রামের মুরব্বীদের কাছে, অনেক একটা নাগরিক কমিটি করে দিতে হবে যারা নির্বাচন চালাবে। একেবারে শেষ, সাইদ আব্দুল্লাহ, যেটি আমি খালি একটা প্রশ্নের উত্তর দিতে চাই যে 71কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় এরকম প্রক্রিয়া হচ্ছে কিনা? অনেক জায়গাতেই আকার ইঙ্গিতে এই চেষ্টাটাও চলছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বাংলাদেশের ইতিহাসে 71-এর মতো গৌরবোজ্জ্বল অধ্যায় আরেকটা নাই। 71 ইজ 71। এই জায়গাটা আমাদের সবারই একমত হওয়াটা খুব বেশি মাত্রায় জরুরি। ওইটা আমাদের একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন পতাকা পেয়েছি, আমাদের মানে নাগরিকত্বের প্রশ্ন, এই জায়গাটা নিয়েও অনেকে বিভিন্নভাবে খেলার চেষ্টা করে, অনেকে 24 দিয়ে মাঝে মাঝে রিপ্লেস করার চেষ্টা করে। এই কাজগুলো হওয়া উচিত না। অবশ্যই 24 একটা গৌরবোজ্জ্বল অধ্যায়, কিন্তু 71-এর সাথে এইটা বিপরীত ধর্মী কোনো ইস্যু না, বরং মুক্তিযুদ্ধের যে লিনিয়েজ, যেটা আমরা যদি ওইটা বিশ্বাস করি, তাহলে এই যে মানে একটা ভোটাধিকারের জন্য চেষ্টা, এই যে সব, এটা তো আসলে 71-এর চেতনাই এগুলা।